আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেদিন খুব বেশি দূরে নয়, আমার কথাটা কিন্তু ধ্রুব সত্য হিসেবে মেনে নিও। দিন খুব একটা দূরে নয়। তো আজকের দিনে কিছু একটা ভালো ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু আমরা দেশের এই যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি তো দেশকে ডুবিয়েই ছাড়বেন। তিনি স্থির করে নিয়েছেন তিনি দেশকে ডুবিয়েই ছাড়বেন, তার আর অন্য কোনো কাজ নেই। তিনি মরিশাসে গেছিলেন, বেরিয়ে তিনি একটা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন। তা সেখানে তিনি বলেছেন সম্পর্ক পুনর্গঠনের জোর গঙ্গা চুক্তিতে। আমি পুরোটা পড়ে শোনাচ্ছি, এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এরপরে ভারতবর্ষ কি করতে পারে, কি করতে পারে। আস্তে আস্তে গলা টিপবে, কারণ যে রিপোর্টটা বেরিয়েছে তাতে উনি বলছেন, নয়াদিল্লি 14 এপ্রিল, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন করে গড়ার সঙ্গে গঙ্গা চুক্তিকে সংযুক্ত করলেন সে দেশের নতুন সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। সদ্য ভারত সফর করে খলিলুর গিয়েছিলেন মরিশাসে। ভারত মহাসাগরীয় সম্মেলনে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ন্যায্যভাবে এবং পরিবেশ ও জলবায়ুর দিকটি মাথায় রেখে গঙ্গার জলবন্টন চুক্তিটি হবে দু দেশের সম্পর্ক পুনর্গঠনের জন্য প্রথম পরীক্ষা। এটা হলেই তার মানে বাকি সম্পর্ক ঠিক হবে বাংলাদেশের সঙ্গে ভারতের। 1996 সালে সই হওয়া 30 বছর মেয়াদী গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে। চুক্তি থাকা অবস্থাতেও জলের ভাগ নিয়ে দুদেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। শুষ্ক মরশুমে পর্যাপ্ত জল না পাওয়ার অভিযোগ বাংলাদেশের দিক থেকে ছিল। দুদেশের সামগ্রিক সম্পর্কের ক্ষেত্রে চুক্তি কতটা গুরুত্বপূর্ণ জানতে চাইলে খলিলুর বলেন, গঙ্গার জলের সঙ্গে আমাদের সম্পর্কটা বাঁচা মরার, আমাদের গোটা সভ্যতা ও জীবিকা গঙ্গার জলের উপর নির্ভরশীল। এটা ঠিক। এখন যে চুক্তিটা আছে তা কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা একটি সংশোধিত চুক্তি দেখতে চাই যা ভারতের জরুরি প্রয়োজন মেটাতে পারবে, যা মানুষের জরুরি প্রয়োজন মেটাতে পারবে। জলের যথাযথ বন্টন না হলে বাংলাদেশের জীবিকা, কৃষি এবং খাদ্য নিরাপত্তায় বিরূপ প্রভাব পড়তে পারে জানিয়ে তিনি বলেন, যেহেতু দুটি দেশ সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী, ন্যায্যভাবে পরিবেশ, জলবায়ু এবং সহনশীলতার ভিত্তিতে গঙ্গার জলবন্টন চুক্তিটি হবে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করার প্রথম পরীক্ষা। চলতি মাসের গোড়ায় খলিলুরের ভারত সফরের আগেই বাংলাদেশের জলসম্পদ মন্ত্রী শহীউদ্দিন চৌধুরী আনি জানিয়েছিলেন, গঙ্গা চুক্তি এবং তিস্তা মহাপ্রকল্প নিয়ে আলোচনার কাজ শুরু হয়ে গিয়েছে। টেকনিক্যাল পর্যায়ে কারিগরি বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কাজ করছেন। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় পৌঁছায়নি, তবে আমরা কাজ অব্যাহত রেখেছি। আমাদের নিয়মিত বৈঠক চলছে, নিয়মমাফিক এবং ধারাবাহিকভাবে চলছে। পাশাপাশি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়ালের বক্তব্য, ভারত এবং বাংলাদেশের মধ্যে জলসম্পদ বিষয়ক কাঠামোগত মেকানিজম ইতিমধ্যেই রয়েছে এবং সেটি কাজ করছে। তার মানে কাজ টাজ কিন্তু এর ভেতরে ভেতরে এগোচ্ছে। কিন্তু তারপরে এরকম যে স্টেটমেন্ট উনি যেটা বলছেন, যে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলছেন, ন্যায্যভাবে এবং পরিবেশ ও জলবায়ু দিকটি মাথায় রেখে গঙ্গার জলবন্টন চুক্তিতে হবে দু দেশের সম্পর্ক পুনর্গঠনের জন্য প্রথম পরীক্ষা। তার মানে ভারতবর্ষকে পরীক্ষা দিতে হবে। সোজা কথা, ভারতবর্ষকে পরীক্ষা দিতে হবে সে বাংলাদেশকে কতটা কাছে চায়। আচ্ছা, আপনারাই বলুন, এখন যে বাংলাদেশের যে অবস্থা, আপনাদের বিদ্যুৎ নেই, আপনাদের ডিজেল নেই, মূল্য বৃদ্ধি এই এই জায়গায় পৌঁছেছে। মানে দিনে তো আপনাদের 12 ঘন্টা মতো শুনছি কারেন্ট থাকে না। তারপরে একটা ওই যে চুল্লি ছিল, যেটা 150 টাকার যেটা ছিল, পায়রা না বোধহয়, সেটাও তো বন্ধ হয়ে গেছে, কারণ ক্রুড অয়েল তো পাওয়া যাচ্ছে না। ক্রুড অয়েল পাওয়া না গেলে তাহলে ওটা চালিয়ে রাখার একটা কষ্ট রয়েছে, তার থেকে বন্ধ করে দেওয়াটা ভালো। এটা বুদ্ধিমানের কাজ হয়েছে। যখন হবে তখন 2 মাস লাগবে ওটা চল্লিশটা চালু করতে, কিন্তু এই 2 মাসের এই খরচাটা তো বেঁচে যাবে। তো এই যখন অবস্থা, সেই সময় ভারতকে যদি শর্ত দেয়, ভারত সেটা ভালোভাবে মানবে? আপনারা শর্ত দেওয়ার জায়গায় রয়েছেন খলিলুর রহমান,
দেশটাকে যা করে ফেলেছেন আপনারা, ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে। আমার এক বন্ধু বলছিলেন একটা পিলারে, 4টে পিলারের উপরে দাঁড়িয়ে, যে কোনো সময় একটা ভূমিকম্প হবে, ধাবাস করে পড়ে যাবে, এবং সেটাই হবে 2-4 মাসের মধ্যে। মানুষ অস্থির হয়ে যাবে, গরমে অস্থির হবে, মূল্য বৃদ্ধিতে অস্থির হবে, তারপরে আপনার তেল না পেয়ে অস্থির হবে, স্থির অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে অস্থির হবে। দেখবেন একদিন মানুষ কিন্তু ওই প্রথমবার আমি বলেছিলাম না, একদিন ঝাড়ু হাতে পথে নেমে এসে সব ঝেঁটিয়ে বিদায় করবে। তখন আমাকে অনেকে অনেক কিছু দেখে দিয়েছিলেন, তা আমি সেগুলো আর রিপিট করতে চাই না। কিন্তু আজকে ধীরে 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 সেই পরিণতির দিকে যাচ্ছে। তার উপরে এই ধরনের স্টেটমেন্ট, এখানে যখন এসেছিলেন তখন আর কেঁচোর মতো বসছিলেন। তার সঙ্গে যেটা হুমায়ুন নাকি এসেছিলেন, তিনিও তো অনেক বড় বড় কথা বলেছেন, কিন্তু এখানে একেবারে দাঁতে দাঁত চিপে বসছিলেন, ঠোঁটে ঠোঁট চিপে বসছিলেন। জয়শঙ্করের সামনে তো আর উনি যেতে পারেননি, উনি কথা বলেছেন আমাদের অজিত দোভালের সঙ্গে। অজিত দোভাল যে ডোজ দিয়েছে তাতেই উনি কাত হয়ে গেছেন। উনি এখন বড় বড় কথা বললে তো হবে না, বাস্তবটা অস্বীকার করলে হবে না। এখন পিঠ বাঁচানোর জন্য উনি অনেক বড় বড় কথা বাইরে গিয়ে বলছেন, যেটা ভারতের সামনে বলতে পারেননি। আসলে দেশের মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা, তো দেশের মানুষ চায় একটা সুস্থ পরিবেশ, যাতে সে বাজারে যেতে পারে, ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্র পায়, বাড়ি ফিরে এসে একটু ফ্যানের তলায় বসতে পারে, যাওয়ার সময় একটুখানি অফিস যাতায়াত করার জন্য যেগুলো আপনারা সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন আপনার লোকজন, সেগুলোকে মানে সেগুলো যদি ঠিক থাকতো তাহলে অফিস কাছারি করে এসে একটা সুস্থ মানে সংসার জীবন পালন করতে চায় প্রতিটা মানুষ, যেটা আমি অনেকদিন আগেও বলেছিলাম। আগে আপনাদের জীবনে ছিল সব, অফিস থেকে আসতেন, এসে একটু পরিবারের সঙ্গে আড্ডা মারতেন, তারপর সন্ধ্যেবেলা বেরোতেন, সন্ধ্যেবেলা বেরিয়ে আপনারা একটু সিনেমা দেখতে যেতেন, কেউ একটু পার্কে বেড়াতে যেতেন, কেউ আড্ডা মারতে যেতেন, বা বাড়িতেই আপনারা সিনেমা থিয়েটার দেখতেন। এখন তো সিনেমা থিয়েটারে তো গল্প উঠে গেছে। এখন যারা অভিনেতা অভিনেত্রী ছিল তারা প্রায় বেকার হয়ে গেছেন। মানে আপনার দেশটাকে আপনারা কিছু রাখেননি, পুরো ছাড়খাড় করে দিয়েছেন। ওই 4টে পিলারের উপর যে দাঁড়িয়ে আছে, যিনি বলেছেন না আমার বন্ধু, একবারে সঠিক কথা বলেছেন। একদিন একটা ভূমিকম্প হবে, ধাবাস করে পড়বে, তারপরে দেখবে যে সব ঝাঁটা হাতে বেরিয়ে গেছে, বলে শেখ হাসিনাকে ফেরত দাও। এবং বহুদিন আগে আমি বলেছিলাম যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। আপনারাই রাস্তায় নেবে, আপনারাই বলবেন শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে চাই, ওই একেবারে সীমান্তের কাছে গিয়ে আপনারাই দাবি তুলবেন। ভারতবর্ষ সেই অপেক্ষাতেই রয়েছে। আমি আর একটা প্রসঙ্গে যাব। এখন সেই ভদ্রলোকের নাম আমি বলছি, এই ভদ্রলোকের নাম হচ্ছে সাইফুল আমিন। তিনি একজন সাংবাদিকতা করতেন, এখন কানাডায় থাকেন। তার একটা ইন্টারভিউ দেখলাম। তার ইন্টারভিউতে তিনি অভিযোগ করেছেন, মানে তার মতামত প্রকাশ করেছেন, যে ভারতীয় সাংবাদিক এবং ভারতীয় ইউটিউবাররা যারা আছে তারা সমগ্র বাংলাদেশকে অপমান করছেন এবং বাংলাদেশকে হেয় করছেন, হেয় প্রতিপন্ন করে কাজ করছেন। আমি তাকে কন্ট্রাডিক্ট করছি না, এরকম কিছু সাংবাদিক এবং ইউটিউবার রয়েছেন, আমি অস্বীকার করব না। কিন্তু আপনারা দর্শক সাক্ষী আছেন, ব্যতিক্রম কিন্তু আমি ছিলাম। আমি কিন্তু প্রথম থেকে বলেছিলাম যে শেখ হাসিনা আমাদের কাছে আত্মীয় এবং তিনি আমাদের অতিথি হিসেবে রয়েছেন। তাকে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে যে রাখা হয়েছে সে খবরটা কিন্তু আমিই প্রথম দিয়েছিলাম। তারপরে সেটা তো প্রতিষ্ঠিত হলো যে আমি ঠিক বলেছিলাম। তো তার যে সেই কথাটা, যে মানুষ তাকে আশ্রয় দাতা হিসেবে দেখাচ্ছে, এটা ঠিক নয়। তিনি আমাদের কাছে সম্মানীয় এবং প্রধানমন্ত্রীর সম্মানের জায়গায় তাকে সেই নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে, সেটা আপনারাও ভালো করেই জানেন, আপনারা নেতাদের মাধ্যমে যারা দেখা করে এসছেন। আমার কথা বাদ দিন, তাদের কথা অন্তত বিশ্বাস করবেন আপনারা। তো তার এই মানে অভিমানটা, তিনি একজনকে বিশ্বাস করে তিনি সমস্ত সাংবাদিক এবং ভারতীয় ইউটিউবারদের তিনি একেবারে কাঠগড়ায় তুলতে পারেন না। তার কাঠগড়ায় তোলাটা ঠিক হবে না। তিনি ব্যক্তিগতভাবে কাউকে বলতে পারেন, যদিও যার সম্পর্কে বলছেন তিনি মানুষটা কিন্তু অত্যন্ত জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ,
এবং আমি তাকে গুরু হিসেবে জানি। তার মতো দানবীর উপকারী মানুষ খুব কম পাওয়া যায়। হয়তো দু চারটে কটু কথা বলেছেন উত্তেজনার মুহূর্তে, আমি তো বলেছি যে ভারতবর্ষের মানুষ এখন কিন্তু বাংলাদেশের নাম শুনলে খেপে যায়। আমার এই যে প্রতিবাদ, আমার যে গালাগাল, সেটা কিন্তু হচ্ছে ওই যারা ভারতকে ভাঙতে চেয়েছিল, যারা চোখে চোখ রেখে কথা বলতে চেয়েছিল, যারা ম্যাপ পরিবর্তন করেছিল, যারা বলেছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি দিল্লি, আমার এটা হচ্ছে তাদের বিরুদ্ধে। আমার যত গালাগাল, যত মানে সব হচ্ছে তাদের বিরুদ্ধে। আপামর যে সমস্ত বাংলা ভাষাভাষী আছে, বাংলাদেশি মানুষ, তারা আমার সব গুরুজন এবং আত্মীয়, বন্ধু বান্ধব। হ্যাঁ, এর মধ্যে কিছু খারাপ ভালো থাকবেই, তো সে তো সংমিশ্রণ থাকে। সব জলেই তো সালফার থাকে, অল্প বিস্তর সব জলেই থাকে, আয়রনও সব জলেই থাকে। তো মিলেমিশেই আমাদের ভারতবর্ষ, খারাপ ভালো আমাদের দেশেও আছে। সবাইকে এক কাতারে ফেলাটা উচিত হবে না। আমি জানাব, ওনার নামটা হচ্ছে সাইফুল আলম সম্ভবত, ওনাকে আমি অনুরোধ করব, সাইফুল আমিন, ওনাকে অনুরোধ করব উনি যেন আমাদের সবাইকে এক কাতারে ফেলে না দেন, অন্তত আমাকে তো নয়। তিনি, আমি বরং আপনাদেরকে বলতাম, আপনারা সাবেক বলেন কেন, আমি বরং আপনাদেরকে বলতাম, আপনার প্রধানমন্ত্রী রিজাইন করে আসেননি, তাহলে আপনারা সাবেক বলছেন কেন? আমি বলতাম, কারণ আমরা মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি ভারতীয়রা, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, এবং কোনো ভোট ফোট কিচ্ছু হবে না, এরা সব পালিয়ে যাবে, দেখে রেখে দেবে। আর 2-4 মাস যাক এই অবস্থায়, সব পালিয়ে যাবে, কেউ থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবং তারেক রহমানকে আসলে পরামর্শ দিচ্ছেন কারা? কারাই বা তাকে বিভিন্ন তথ্য সরবরাহ করছেন? বেশ কয়েকদিন ধরেই এটি নিয়ে ভাবছিলাম এবং আজকে এটি নিয়ে আপনাদের সামনে খুব সংক্ষেপে কিছু আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকে মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটাই আলোচনা। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল গিয়েছিলেন, তিনি কৃষি কার্ড বিতরণ করেছেন, ব্যাপক মানে আয়োজন, এবং সেখানে আমরা দেখলাম যে একদম বড় করে কৃষি কার্ডের যে ছবিটা দেখলাম, সেখানে কবির হোসেন নামে একজনকে এই কৃষি কার্ডটি দেওয়া হয়েছে। কিন্তু এখন তো অবাধ তথ্য প্রযুক্তির যুগ, এখন কোনো কিছুই আসলে লুকিয়ে রাখা যায় না। আমরা যেটা দেখলাম যে এই কবির হোসেন আসলে অরিজিনাল কৃষক না, বুয়া। তিনি আইফোন ব্যবহার করেন, গাড়িতে চলেন, বিদেশ ভ্রমণ করেন। এইসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কেন, মানে বাংলাদেশে কি কৃষকের অভাব পড়েছে? মানে এত এত কৃষক থাকতে কেন একটা সচ্ছল লোক যে কৃষক নয় তাকে সাজিয়ে তারেক রহমানের সামনে এই কৃষক হিসেবে এই কার্ডটি উদ্বোধন করা হলো তাকে দিয়ে? এই যে যে লোকটি বা যারা এই প্ল্যানটি করেছিল তাদের কি ধারণা ছিল যে এটা গোপন রাখা যাবে এবং এই কবির হোসেন কৃষক হিসেবে এস্টাবলিশড হবে? এখন এটা নিয়ে কি ভাবছেন তারেক রহমান? এই যে গতকাল আমি এমনি একটু বলেছিলাম, এই কৃষি কার্ড আসলে কৃষকদের স্মার্ট কার্ড দেওয়ার বা কৃষকদের ভাগ্য উন্নয়নে এই গত 15 বছর ধরে যে বৈপ্লবিক কাজগুলো, হ্যাঁ, এই কাজগুলো তো মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের। তো আমরা তারেক রহমানের কাছে কিন্তু ইনোভেটিভ নতুন কিছু দেখতে পাচ্ছি না। তিনি শেখ হাসিনারই বিভিন্ন আইডিয়া, বলা যায় যে চুরি করে, নাম বদলে, যেমন কৃষককে স্মার্ট কার্ড দিয়েছেন শেখ হাসিনা এবং সেই স্মার্ট কার্ডে অনেক ইনফরমেশন থাকতো। আমি আপনাদের একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই, একটু কাইন্ডলি শোনেন। ইতিহাসের সাথে এটা আমাদের একটু শোনা দরকার। দেখেছেন ভাই বোনেরা, এটা কি বলেন তো? এটা কি? এটার নাম হচ্ছে কৃষক কার্ড। এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতনই সিস্টেম, আমরা অ্যাপ দিয়ে দিব আস্তে আস্তে। এই কৃষি কার্ডের মূল চিন্তা করেছিল আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। Hey, I've seen this one. I've seen this one. This is a classic. প্রণোদনা ভর্তুকি বিতরণ সহজীকরণে 1,62,00,000 কৃষককে স্মার্ট কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
কৃষি উপকরণ, বীজ সরবরাহ, ব্যাংক অ্যাকাউন্ট সহ ৭১টি তথ্য থাকবে কৃষকের স্মার্ট কার্ডে। প্রকল্পের আওতায় ১,৮০,০০,০০০ কৃষকের ডেটাবেস তৈরি করা হবে। দেয়া হবে স্মার্ট কার্ড। এর মাধ্যমে প্রণোদনা, কৃষি উপকরণের ভর্তুকি ও ঋণ সহায়তার মতো বিভিন্ন সেবা পাবে কৃষকরা। আমরা কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি এবং সরাসরি কৃষকদের হাতে তা ভর্তুকি টাকাটা যাতে করে যায় সেই ব্যবস্থাটা করে দিয়েছি। সারা দেশে ১,৬২,০০,০০০ কৃষকের ডিজিটাল প্রোফাইল তৈরি করতে যাচ্ছে সরকার। এর মধ্যে ১ কোটি কৃষককে দেওয়া হবে স্মার্ট কার্ড। ডিজিটাল পদ্ধতি দিয়ে আমাদের কৃষকরা যাতে উপকারভোগী হতে পারে, তারা যেন সুযোগ সুবিধা পায় এবং উৎপাদন বৃদ্ধির জন্য কোনো সমস্যা যদি দেখা দেয় তার সমাধানের উপায় কি সেটাও যেন জানতে পারে, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। কৃষি বিষয়ে সকল ধরনের তথ্য দেশের মানুষ পেতে পারবে। মাত্র 5% সুদে আমরা কৃষকদের জন্য টাকা বরাদ্দ দেবো। ৫৯ সাল থেকে আমরা কৃষি ব্যাংকের মাধ্যমে বর্দা চাষীদের বিনা জমানতে কৃষি ঋণ দেওয়া শুরু করি। সো এই কৃষকদের জন্য স্মার্ট কার্ড, 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা, তো সেখান থেকে তো তারেক রহমান খুব বেশি কিছু ভালো কিছু করেনি, নতুন কিছু করেননি, বরং মাসে একটা কৃষক কত টাকা পাবে, তাও আবার সেই কার্ডটা প্রকৃত কৃষক কতজন পাবে, আদৌ পাবে কিনা সেই সন্দেহ এখন দেখা দিয়েছে। এই কবির হোসেনের মতো ভুয়া কৃষকরা যারা এখন উদ্বোধনে কৃষি কার্ড গ্রহণ করছেন প্রধানমন্ত্রীর হাত থেকে। কিন্তু এই টাঙ্গাইলে আরো একটা ব্লান্ডার করেছেন তারেক রহমান। তিনি বলেছেন ১৯৭৯ সালে জিয়াউর রহমানের সময় যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে বিএনপির প্রতীক ছিল ধানের শীষ, সেটা নাকি ভাসানী ন্যাপের প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন। ১৯৭৯ সালে ভাসানী সাহেব জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন। কিন্তু এখানে একটু দেখেন, ৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। যে ভাসানী ১৯৭৪ সালের নভেম্বরে মারা গেছেন, তিনি ১৯৭৯ সালে কি করে ধানের শীষ তুলে দেন? এই জন্যই বলছিলাম যে কারা তারেক রহমানকে পরামর্শ দেন, কারা তাকে তথ্য দেন, এই নিয়ে যখন খোঁজ খবর করছিলাম তখন আরো একটি বিস্ফোরক তথ্য পেলাম যে নয়াপল্টনে বিএনপির যে অফিস, এই অফিসটাও নাকি একসময় ভাসানী ন্যাপের অফিস ছিল এবং বিএনপি এটি দখল করেছে। তার মানে ভাসানী ন্যাপের অফিস দখল করেছে, ভাসানী ন্যাপের প্রতীক দখল করেছে এবং এটা যিনি মারা গেছেন ৩ বছর আগে, সুতরাং এটা তো মনে হয় না মিউচুয়াল, এটা তো মনে হয় জোর করে দখল করা। তো তারেক রহমানকে যারা এই তথ্যটি দিয়েছিলেন যে মৌলানা ভাসানী জিয়াকে ধানের শীষ হ্যান্ড ওভার করেছেন, তারা কি একটু ঘেটে দেখবেন না? এখন তো এটা নিয়ে যে পরিমাণ ট্রল হচ্ছে, এই ভুয়া কৃষক কবির হোসেন, এই মৌলানা ভাসানী, আবার এটা করতে যেয়ে জানলাম যে ভাসানীর অফিসটা পর্যন্ত বিএনপি জোর দখল করেছে, এটা বিএনপি নিজস্ব সম্পত্তি নাকি ছিল না। তো এটার পাশাপাশি আমি এর আগেও একাধিকবার বলেছি, এই যে তারেক রহমান দেশব্যাপী যে এখন একটা অনিশ্চয়তা, সারা পৃথিবীর অবস্থা, বাংলাদেশের তেলের দাম, কৃষক পণ্যের মূল্য পাচ্ছে না, সারা দেশে ব্যাপকভাবে চাঁদাবাজি বেড়ে গেছে, অর্থাৎ ক্ষমতা গ্রহণের সাথে সাথেই যে একটা হানিমুন পিরিয়ড থাকে, সেই সময়টা তিনি খুব পাচ্ছেন না বা তার জন্য ভালো যাচ্ছে না। সেই সময়ে তিনি সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, তার দিকে তাকালে মনেই হয় না যে পৃথিবী এবং দেশ এত বড় একটা সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এ কারণেই শুরুতে যে প্রশ্ন করছিলাম, আমার কয়েকদিন ধরেই এটি নিজের মাথার মধ্যে ঘুরছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কারা চালায়, কারা পরামর্শ দেয়, কারা বুদ্ধি দেয়। এবং সঙ্গত কারণে জাতীয় সংসদে দেখলাম একজন তরুণ সাংসদ প্রশ্ন তুলেছেন যে তারেক রহমান নমিনাল প্রাইম মিনিস্টার আর ফাংশনাল প্রাইম মিনিস্টার হলো এমপি সালাউদ্দিন আহমেদ। এটাও কিন্তু খুব মানে একটা উদ্বিগ্ন হবার মতো একটা কমেন্ট বা মন্তব্য বা বক্তব্য, যেটাই বলি না কেন। এই প্রশ্নটি রাখলাম। বিএনপি একটি বড় দল, তারা সন্ধ্যা রাতের ভোটে হোক আর যেভাবেই হোক ক্ষমতায় এসেছে,
কিন্তু ক্ষমতায় আসার পরে তারা যেভাবে একের পর এক সার্কাস দেখাচ্ছে, তাতে আশাবাদী হওয়ার কোনো কারণ নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।